খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। চুপিসারে গ্রেফতার বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারকে। বিধানসভায় মুখ্যমন্ত্রী কটাক্ষের পর ক্ষমা চাইলেন সুকান্ত মজুমদার। রাত 1টায় আগুন, 4টেই দমকল, প্ল্যানিংটা জানেন তো? খিদিরপুরে দাঁড়িয়ে বললেন শুভেন্দু। পার্থ থাকলে আমি মিটিংয়ে থাকবো না, তৃণমূলের 2 সাংসদের দ্বন্দ্ব প্রকাশ্যে। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, রাস্তায় আটকে 2000 ট্রাক। মীনাক্ষীর অপসারণ নিশ্চিত, সিপিএমের যুব সংগঠনের পরবর্তী রাজ্য সম্পাদক কে? আন্তর্জাতিক আদালতের নির্দেশ, 24 জনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে শেখ হাসিনাকে। ভাই খুনের সুপারি কিলারকে ভাড়ায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। নিজের পথে কাঁটা সাফ করে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার নির্দেশে একেবারে চুপিসারে গ্রেফতার করা হলো বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে। সোমবার সেই দাবি ঘিরে হইচই পড়ে গিয়েছে, জল্পনা শুরু হয়ে যায়। বাংলাদেশে কি বড় কোনো ছক তৈরি করছেন ইউনূস? যদি সেই দাবি খারিজ করে দিয়েছে বাংলাদেশের তথ্য অনুসন্ধানকারী সংস্থা রিউমোর স্ক্যানার। ওই সংস্থার তরফে দাবি করা হয়েছে বাংলাদেশের সেনাপ্রধানকে গ্রেফতার করা হয়নি, কোনো রকম তথ্য যাচাই করা হয়নি, স্রেফ ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। তাছাড়া বাংলাদেশের শীর্ষস্থানীয় কোনো সংবাদ মাধ্যমও বাংলাদেশের সেনা প্রধানের গ্রেফতারি কোনো খবর প্রকাশিত হয়নি। মহেশতলায় শেখ পুলিশ অফিসারকে হাওয়াই চটির কাট আউট ছোড়ার ঘটনায় সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরে ক্ষমা চাইলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রথমে তিনি বলেছিলেন কাট আউট ফেলতে গিয়ে সেটি ওই পুলিশ আধিকারিকের মাথায় লেগেছে, কিন্তু এই নিয়ে জোর রাজনৈতিক চর্চা শুরু হলে ক্ষমা চাইতে বাধ্য হলেন সুকান্ত মজুমদার। মঙ্গলবার একটি সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি লিখেছেন, অনিচ্ছাকৃত ঘটনায় যদি কোনো শিখ ভাই বা বোনের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকে তবে আমি বিনম্রভাবে তাদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি। বিষয়টি নিয়ে সোমবার বিধানসভায় সুকান্তকে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিধানসভায় সুকান্ত মজুমদারকে সোমবার নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, হাওয়াই চটি এত পছন্দ হলে হাওয়াই চটির দোকান খুলুন। সুকান্ত মজুমদারকে হাফ মিনিস্টার বলে কটাক্ষ করেছেন তিনি। তার কারণ, সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতির পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীও। মুখ্যমন্ত্রী বলেছেন, একজন হাফ মিনিস্টার পাড়ার মোড়ে গিয়ে পাঞ্জাবি অফিসারের মাথা লক্ষ্য করে জুতোর কাট আউট ছুড়েছেন। আহমেদাবাদে ঘটনার কথা তুলে বলেছেন, এই দুর্ঘটনার সকলেই শোকের মধ্যে রয়েছেন। তারপরে ওই পুলিশ অফিসারের দিকে লক্ষ্য করে হাওয়াই চটির কাট আউট ছোড়া হচ্ছে, এই ঘটনার চরম নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। বিষয়টি তিনি ভালোভাবে নেননি সেটা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মন্তব্যের পরে রাজ্য রাজনীতিতে বিষয়টি নিয়ে চর্চা হয়েছে বিস্তর। তারপরে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিজের ভাবমূর্তি ঠিক করতে এই কাজ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী যাওয়ার পর তিনি পুরে খাক খিদিরপুর মার্কেটে পৌঁছলেন রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপির নেতা রাকেশ সিং, অর্জুন সিং। খিদিরপুরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বললেন, আমি জমি রক্ষা আন্দোলনের ডক্টরেট। বললেন, রাত 1টায় আগুন, ভোর 4টেই কেন দমকল? প্ল্যানিংটা বুঝছেন তো? কিন্তু খিদিরপুরে যত গৃহ খিদিরপুর বাজারে দাঁড়িয়ে কেন? একথা বললেন শুভেন্দু। রবিবার রাতে আগুন লাগার পেছনে কোনো দুরভিসন্ধি থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা দিয়ে এও জানিয়ে গেলেন যে তারা হকের দাবিতে আন্দোলনে নামলে তিনি তাদের পাশে রয়েছেন। উল্লেখ্য, সোমবারই মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের 1 লক্ষ টাকা ও আংশিক ক্ষতিগ্রস্তদের 50,000 টাকা করে কাঁচামাল কেনার জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। সঙ্গে তাদের বিকল্প জায়গায় আপৎকালীন পরিস্থিতিতে দোকান করে দেওয়ার কথাও বলেছেন। কিন্তু এই আশ্বাসে সন্তুষ্ট হতে পারেননি ব্যবসায়ীদের একাংশ। তারা ক্ষোভ উগরে দিয়েছেন। এদিন শুভেন্দু সেই ইস্যুকেই জড়িয়ে বললেন, আমরা সবাই একসঙ্গে আপনাদের সঙ্গে লড়াইয়ে সামিল হতে প্রস্তুত। প্রশাসন যদি ঘর দোকান ভাঙতে আসে আপনারা ভাঙতে দেবেন না। রাত 1টায় আগুন লাগে, কিন্তু কেন ভোর 4টেয় দমকল এলো তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দুর এই প্রশ্ন যথেষ্ট ইঙ্গিতবাহী। শুভেন্দুর স্পষ্ট বক্তব্য, কোনো ঝান্ডা নয়, কোনো রাজনৈতিক দল নয়, হকের দাবিতে লড়াই হবে একসঙ্গে। শুভেন্দু তাৎপর্যপূর্ণ ইঙ্গিত, বিকল্প জায়গা ঠিক করা রয়েছে বলে জানানো হয়েছে। আসলে গোটা এলাকা বেছে দিয়েছেন। আলিপুর সেন্ট্রাল জেল, চিড়িয়াখানা বেঁচে দিয়েছেন। বাকি রয়েছে আপনাদের এই এলাকা, শপিং মল হবে, বিউটি পার্লার হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে কোনোভাবেই নিজেদের জায়গা না ছাড়েন
সে কথা বারবার এদিন বুঝিয়ে দেন শুভেন্দু। এর আগে সিপিএম এই ঘটনা ম্যান্ডেট অগ্নিকাণ্ডের তথ্য খাড়া করেছে, বিজেপিও সেদিকে ইঙ্গিত দিয়ে গেল। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভাতেই প্রকাশ ছিল তৃণমূলের দুই সাংসদের দ্বন্দ্ব। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিককে তোপ দাগলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান মমতা বালা ঠাকুর। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকেই মমতা বালা বলে দিলেন পার্থ ভৌমিক যে মিটিংয়ে থাকবেন সেখানে তিনি যাবেন না। প্রকাশ্য মঞ্চে মমতা বালার বক্তব্যে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। তবে তাঁর বিরুদ্ধে মমতা বালার মন্তব্য নিয়ে মুখে কুলু পেটেছেন পার্থ ভৌমিক। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ফুলবাড়িতে অচল অবস্থা। ভুটানের ট্রাক চলাচলে নিষেধাজ্ঞার দাবিতে রাস্তায় নেমেছেন ভারতীয় ট্রাক মালিক ও চালকেরা। ভুটানের ট্রাক ভারত থেকে বাংলাদেশে পাথর পরিবহন করতে পারলেও সেক্ষেত্রে কেন বঞ্চিত ভারত? এই দাবিতে সোমবার থেকে অনশন শুরু করেছেন ট্রাক চালকেরা। আর এতেই ভারত বাংলাদেশ বাণিজ্য পথে মহাবিঘ্ন ঘটেছে। ভুটানের ট্রাক নিষেধের দাবিতে ভারত বাংলাদেশ সীমান্তে অনশন ট্রাক চালকদের। এই আন্দোলনের জেরে ফুলবাড়ি সীমান্তে আটকে যায় প্রায় 2000 ট্রাক, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মোতায়েন করা হয়েছে বিএসএফ জওয়ানদের। নিজেদের দাবি থেকে পিছু হটতে নারাজ ট্রাক সংগঠনগুলি। যতক্ষণ না তাদের দাবি মানা হবে ততক্ষণ আন্দোলন চলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা। উল্লেখ্য, ফুলবাড়ি সীমান্ত দিয়ে রোজ বিপুল পরিমাণ পণ্য রপ্তানি হয় বাংলাদেশে, যার মধ্যে অন্যতম হলো পাথর। এছাড়া খাদ্য সামগ্রী তো রয়েছে। 24 ঘন্টার বেশি সময় ধরে ট্রাক পরিষেবা বন্ধ। স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়বে বাংলাদেশের বাজারে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। প্রশাসনকে দ্রুতই সমস্যা মেটানোর আর্জি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, রাস্তায় আটকে 2000 ট্রাক। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদকের পদ থেকে মীনাক্ষী মুখোপাধ্যায় সরে যাওয়া এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। মীনাক্ষীর জায়গায় নতুনকে সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রতিযোগিতায় উঠে আসছে নতুন যুব সংগঠনের দায়িত্ব সামলানো একাধিক নেতা নেত্রীর নাম। মীনাক্ষী মুখোপাধ্যায় সরে যাওয়া, তার জায়গা খালি কাকে বসানো হবে তাই নিয়ে শুরু হয়েছে লবির লড়াই। সব জায়গাতে নিজস্ব লবি থাকে, এখানেও তার অন্যথা নেই। মীনাক্ষীর জায়গায় বর্তমান লবি থেকেই কাউকে বসানোর দাবি উঠছে। বর্ধমানের যুবনেতা অয়নাংশ সরকারকে সম্পাদক করার দাবি উঠেছে। আবার ডিওয়াইএফআই এর বর্তমান রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহাকে সম্পাদক পদে এনে অয়নাংশকে সভাপতি করার কথা শোনা গিয়েছে। মীনাক্ষী মুখোপাধ্যায় নিজেও বর্ধমান লবির সদস্য, তাই বর্ধমান থেকেই সম্পাদক করতে যোগ দেওয়া হচ্ছে। পূর্ব মেদিনীপুর কাঁথি পুরসভা 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রীনা দাসের বিরুদ্ধে সুপারি কিলার দিয়ে নিজেদের ভাই রামপদ দাস রাজু ওরফে বয়স 42 তাকে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় কাঁথি শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রীনা দাসের অবৈধ কার্যকলাপের প্রতিবাদ করায় ভাইয়ের সঙ্গে বিবাদের জেরে ঘটনা ঘটে। শুক্রবার গভীর রাতে রামপদ দাস তার দিদি রীনার বাড়িতে এক ব্যক্তির আনাগোনার প্রতিবাদ করেন। এরপর রীনা কথিতভাবে সুপারি কিলারের সাহায্যে ভাইকে তুলে নিয়ে বেধড়ক মারধর করেন। অভিযোগ, মারধরের পর রামপদকে বিষ প্রয়োগ করা হয়। বিষক্রিয়ার অবস্থায় তাকে উদ্ধার করে পরিবার প্রথমে কাঁথি মহকুমা হাসপাতালে এবং পরে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। 4 দিন ধরে জীবন মৃত্যুর লড়াইয়ের পর সোমবার রাত 7টায় চিকিৎসকেরা রামপদকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া রীনা দাসের বিরুদ্ধে রামপদের স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। তাকে অসুস্থ অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।